অনেকের কাছেই ভোটটা একটা উৎসবের মতন। ইনফ্যাক্ট এই শব্দটা আমরা ভীষণ শুনেও থাকি, ভোট উৎসব। কিন্তু আমার মতন এরকম অনেক বেচারা ভোটকর্মী আছে যাদের কাছে ভোটটা মোটেই উৎসব নয়। আমাদের কাছে ভোটটা একটা যুদ্ধের মতন। ওটা একটা যুদ্ধ, যেটা লড়তে হয় এবং লড়ে শেষ করে ফিরতে হয়। তো পুরো ভোটিং প্রসেসটা আমার বেশিরভাগ যে কোনো আমার চাকরি রিলেটেড যেগুলো যেগুলো কাজ হয়, সেগুলোতে আমার ভীষণ ইউজুয়ালি আমি ভীষণ আই এম ভেরি এনথুসিয়াস্টিক অ্যাবাউট এভরিথিং। যারা আমাকে জানে খুব ক্লোজলি তারা এটা অনেকেই বোঝে বা জানে। কিন্তু সামহাও ভোটের কাজটা, এটা অনেকেই আমাকে বলতে শুনেছে, আমি অ্যাকচুয়ালি একদম ভালোবাসি না ভোটের কাজ। প্রচন্ড টেনশন কাজ করে, ভীষণ আতঙ্কে থাকি। আহ, শারীরিক যে একটা কি পরিস্থিতি চলবে, কারণ বয়স হয়েছে, সেটা শরীর কিভাবে এই দুদিনের এই প্রচন্ড ধকলটা আদৌ শরীর নিতে পারবে কিনা। তো সামহাও মানে আমি সবসময় ভোট নিয়ে একটা একটু টেনসড হয়ে থাকি। ইউজুয়ালি আমি আমার জীবনে খুব কম বিষয় নিয়ে টেনসড হয়ে থাকি এবং আমি বিরক্ত হয়ে থাকি, এবং শুধু মনে হয় যে ইটস আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, কিন্তু এইটা বোধহয় আমরা অনেকেই চাই না। তো যাই হোক, হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভোটে যে তোরা যাস কিরকম হয়, ভেতরটা কিরকম হয়। ভেতরটা মানে ভেতরে রুম নয় অবভিয়াসলি, সেটা আমি দেখাবো না, কিন্তু এই যে জিনিসপত্র নেওয়া সব কিছুর তো একটা লম্বা প্রসেস থাকে। তো সেগুলো আমি ছোট ছোট ভিডিও ক্লিপ তুলে এনেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটার পেছনে যে আমার নাম্বার ওয়ান ইন্সপিরেশন দিয়েছে এবং আমাকে বলেছে যে এটা তুই করতে পারিস, সেটা হচ্ছে আমার বন্ধু অরিন্দম। অরিন্দম বলেছে যে তোর এই ভিডিওর মাধ্যমে যারা কোনোদিনও ভোটে যান না, বা যারা ওই ডিসিআরসি যেটাকে বলে, ডিসপ্যাচ সেন্টার আর রিসিভিং সেন্টার জিনিসপত্রে, সেগুলোর ভেতরটা কেমন হয়, আমরা কি কি করি, সেগুলো অনেকেই জানতে পারবে। তো তুই একটা এরকম ভিডিও করিস। তো থ্যাংক ইউ অরিন্দম। তোর কথায় এটা একটা ইন্সপায়ার্ড হয়ে আমি এরকম একটা ভেঞ্চার ভেবেছি। তো এখন আপাতত আমার ইন্ট্রোডাক্টরি লেকচারটা শেষ। তো এখন আমি ভোটের জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। তো দেখাবো ঠিক প্রথম দিকে আমাদের কি কি কাজ থাকে। আমার ডিসিআরসি ছিল বিধাননগর গভর্নমেন্ট কলেজ। আমি যেহেতু সল্ট লেকে থাকি, তাই এই ডিসিআরসি ছিল আমার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে। আমি 10:30টায় চলে গেছিলাম, কারণ সকালবেলা গেলে, এটাও তোমাদের একটা টিপ, যে সকালবেলা গেলে কিন্তু আমাদের মতো নতুন ভোট কর্মীদের সুবিধে হয়, কারণ ভিড় কম থাকে। প্রথমে এরকম একটা ডিকোডিং লিস্ট থাকে। ডিকোডিং লিস্ট মানে অ্যাকচুয়ালি বের করতে হয় খুঁজে যে আমার অ্যাকচুয়াল বুথের ডিউটিটা কোথায় পড়েছে। তো আমি দেখলাম আমার ডিউটি পড়েছে ভারতীয় বিদ্যাভবনে। সেটা দেখে নিশ্চিতভাবে একটু স্বস্তি বোধ করলাম। এর পরের কাজ থাকে মোবাইল রেজিস্ট্রেশন। প্রিজাইডিং অফিসারের মোবাইল রেজিস্ট্রেশন করতে হয়, যেটার মাধ্যমে নেক্সট 48 আওয়ার্স ইলেকশন কমিশন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কনস্ট্যান্ট যোগাযোগ রাখেন। এরপরে একটা ছোট্ট ট্রেনিংও হয় আমাদের, লাস্ট মিনিট ব্রাশ আপ বলা যায়। সেটা করে মেটেরিয়াল সংগ্রহ করতে যাওয়ার পালা ছিল। কিন্তু আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আগের দিন আমি ঠিক কি কি গুছিয়েছিলাম। প্রথমেই ওষুধ, যেগুলো জেনারেল মেডিসিনস, রোজকার খাওয়ার যদি কোনো ওষুধ থাকে, এবং অবশ্যই কিছু জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ, অ্যান্টাসিড এটসেট্রা। এইটা আমি স্পেশালি বলতে চাই সরবিট্রেট। সরবিট্রেটটা সত্যি আমাদের সবারই একটু সঙ্গে রাখা উচিত, কার কখন ইমার্জেন্সি হয় জানে না। এবং আমি সত্যি আমার জীবনে দেখেছি একটা সিচুয়েশন হয়েছিল আনফর্চুনেট, যেখানে আমার মনে হয়েছে সরবিট্রেট থাকলে সেই মানুষটাকে হয়তো আমরা হারাতাম না। এনিওয়ে, ওষুধ যার যেরকম রিকোয়ারমেন্ট সেটা নেবেন। আমি একটা ছোট্ট জায়গায় অল্প একটু ক্রিম নিয়েছি, এটা সাবান নিয়েছি, অল্প টিস্যু আছে, অবশ্যই সবচেয়ে ছোট একটা পেস্ট, ব্রাশ, আমার কাজল, একটু সাজার জিনিস, সাজার কিছু জিনিস নয় বাট ওই আর কি মিনিমাম যেটুকু। আর এটা হচ্ছে বুড়ো হয়েছি বলে ব্যথা যদি বাড়ে অত ঘন্টা বসে, তাই জন্য একটা জেল। আচ্ছা, এছাড়া ঘড়ি একটা নিয়ে আমি অবশ্যই ঘড়ি। আচ্ছা, এছাড়া অবশ্যই হচ্ছে পাওয়ার ব্যাংক এবং চার্জার, যেটা কিনা প্রিজাইডিং অফিসারের জন্য খুব দরকার। গামছা আমি নিই, কারণ গামছাটা জায়গা সেভিং হয়। একটা ছোট্ট ব্যাগ এরকম অবশ্যই নেওয়া উচিত, ক্রস ব্যাগ যেগুলোকে বলে। এটার নিজস্ব কোনো ওজন নেই এবং এটাতে বেশ অনেক জায়গা, তাই আমার আইডেন্টিটি কার্ড বা আমার ফোন বা চার্জার, যেগুলো মিনিমাম, এটার মধ্যে ঢুকে যাবে। এটা আমি একটা ছোট্ট পাউচ মতন নিয়েছি, এই ছোটো ছোটো জিনিসগুলো এটার মধ্যে ঢোকাবো, ফলে ব্যাপারটা অনেকটা অর্গানাইজড থাকবে। এছাড়া এই যে একটু ছোট্ট ক্রিম নিয়েছি, এবং
বোরোলিন অবশ্যই আমাদের সবার সাথী, সেটা নিতে হবে। আচ্ছা, আমার মতন যাদের হাঁটু টাঁটুতে অসুবিধা আছে, আমি যেমন এই যে একটা নি বেল্ট, সেটা অবশ্যই নিয়েছি, ওটা আমার কাজে লাগবে। প্লাস আমি এই প্যাচ, রিলিফ প্যাচগুলো ব্যবহার করি, যেমন হাঁটুর প্যাচ, ঘাড়ের প্যাচ। সঙ্গে আমার ছোট্ট একটা, একদম এই ব্যাগটার কোনো ওজন নেই, এই ব্যাগটা আমার সর্ব জায়গার সঙ্গী। তো এইখানে এই ছোট ছোট যে জিনিসগুলো আমার নিতে হবে সেগুলো আমি মোটামুটি ছোট করে গোছাচ্ছি। আর পিঠে নেওয়ার জন্য আমি একটা জামা কাপড়ের জন্য, পরের দিনের জামা কাপড় হোক বা একটু চাদর, এগুলোও নেওয়া হবে। তো সেগুলো আমি একটা পিঠের ছোট্ট ব্যাকপ্যাকে, লাইট ওয়েট একটা ব্যাকপ্যাকে গুছিয়ে নেবো। সো দিস ইজ মাই প্রিপারেশন। মোবাইল রেজিস্ট্রেশন আর ছোট্ট ট্রেনিং এর পরে এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে মেটেরিয়াল কালেক্ট করার জায়গা। তো আমরা প্রথমে মেটেরিয়াল কালেক্ট করতে গেলাম। ইন দ্য মেন টাইম আমার পুলিং অফিসার্সরাও এসে গেছিলেন এবং তাদের সঙ্গে মিট করে সবাই মিলে মেটেরিয়াল কালেক্ট করতে গেলাম। তিনটে বড় বড় যন্ত্র থাকে আমাদের, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ইভিএম। সেগুলোর সঙ্গে অজস্র পেপার্স থাকে, কালি থাকে, তারপরে গালা থাকে, স্ট্যাম্প থাকে, আরো অনেক কিছু। তো আমাদের প্রথম কাজ হয় জিনিস নেওয়ার পরে প্রত্যেকটা একটা চেকলিস্ট দেয় আমাদের ডিসি থেকে। তো চেকলিস্টটা ধরে ধরে একদম ঠিক করতে হয় যে যা যা চেকলিস্টে বলা হয়েছে সেই চেকলিস্ট অনুযায়ী আমরা সব জিনিস পেলাম কিনা। এই কাজটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো দুটো সাইমালটেনিয়াসলি কাজ করতে হয়, সেটা হচ্ছে পুলিশ ট্যাগিং করতে হয়, কারণ পুলিশ আমাদের সঙ্গে যান। ভেহিকল ট্যাগিং করতে হয়, মানে যে ভেহিকলটা করে এই ডিসিআরসি থেকে আমরা অ্যাকচুয়ালি বুথে যাব। এছাড়াও মাইক্রো অবজারভার এবং ভিডিওগ্রাফি যদি থাকে সেই ট্যাগিং গুলোও কিন্তু ঘুরে ঘুরে করে নিতে হয়। তো আমার সঙ্গীরা যখন চেক লিস্টটা দেখে দেখে চেক লিস্ট মেলাচ্ছিলেন, তখন আমি গিয়ে এই সব ট্যাগিং গুলো করতে লেগেছিলাম, ফলে কাজটা দ্রুত হয়েছে। আচ্ছা, এবার একটু খাবার দাবারের প্রসঙ্গে আছি। আমাকে যেমন অনেকেই জিজ্ঞেস করেন কৌতূহলবশত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই যে তোরা যাস প্রায় 48 ঘন্টা থাকিস, তোদের খাবার দাবারের ব্যবস্থা কি হয়? আচ্ছা, প্রথমেই বলি যে খাবার দাবারের এবার যে ব্যবস্থাটা ছিল সেটা একটুখানি হতাশাজনক। সেটা কিরকম, আমি যখনই ডিসিআরসি থেকে সবকিছু কালেক্ট করে যেমন আমি বুথে পৌঁছলাম, অ্যাকচুয়ালি তখন বোধহয় বিকেল 4টে বাজে। তো তখন আমাকে সেক্টর অফিসার বলে দিলেন যে এইটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপের নম্বর, তো এই নম্বরে ফোন করে খাবার ব্যবস্থা করা যেতে পারে। তো সেটা আমি শোনার পরে স্বাভাবিকভাবেই ফোন করি। এবার ফোন করার পরে সেলফ হেল্প গ্রুপের যিনি ফোন ধরেন, ধরার পরে বলেন, হ্যাঁ ম্যাডাম, এই ভেজ মিল আছে, ডিম ভাত আছে, চিকেন ভাত আছে, এটসেট্রা, এগুলো আপনারা অর্ডার করতে পারেন। তো তারপরে কিছুতেই ওনার ফোন পাওয়া গেল না এবং রাত্রি প্রায় 8টা অবধি, প্রথম কথা আমরা যে 4টে থেকে 8টা অবধি থাকলাম, দেয়ার ওয়াজ নো ফুড, মানে কোনো চা টার তো প্রশ্নই ওঠে না। আমরা টুকটাক যেগুলো সঙ্গে নিয়ে গেছিলাম সেগুলো খেলাম। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব টু অ্যারেঞ্জ ফুড ফর দ্য পোলিং অফিসার্স। তো সেটা তো করতে পারলামই না, কিছুতেই ফোন ধরলেন না। তো এটা একটা প্রচন্ড ডিজাস্টার ঝামেলা হলো, কারণ আমরা সকাল 10টার সময় ডিসিআরসি গেছি, তখন রাত্রির 8টা বাজে। সারাদিন ওই অক্লান্ত পরিশ্রমের পরে খাবারটা, রাত্রির খাবারটা খুব দরকার ছিল। তো সেটা করতে পারলাম না বলে আমার বাড়ি যেহেতু সল্ট লেকে, থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি মেম্বার্স, তারা কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে আর কি ওই ভোটের যেটা আমার যেখানে বুথ ছিল সেটার বাইরে গিয়ে সিআরপিএফ কে বলে, তো সেটা সুইগি বলছিলেন যে যেহেতু সেলফ হেল্প গ্রুপ আর কাজ করছে না, আপনারা সুইগি করতে পারেন। তো তখন আর সত্যি কথা রোল চাউমিন ইচ্ছে করছিল না, তো যেহেতু আমি সল্ট লেকে থাকি, তো ভাত আর মাছের ঝোল সেটা বুথের বাইরে আর কি অবভিয়াসলি গিয়ে আমার বাড়ির লোকজন দিয়ে এলো। এবং যেহেতু আমি একা নিজের জন্য খাবার অ্যারেঞ্জ করবো, আমি ভাত মাছ খাবো আর বাকিরা মুড়ি খাবে আমার বাড়ির সল্টলেক বলে, সেটা আমার পক্ষে একটু মুশকিল হয়, সবাই তো সবটা পারে না। তো আমার সঙ্গে যারা টিমমেট ছিল তাদেরও ভাত আর মাছের ঝোল আমি সাপ্লাই করলাম। কিন্তু যেটা ভীষণ খারাপ লাগলো, ইটস নট আ বিগ ডিল, এটা তো সবাই করবে জানি আমি, করাই যায়। কিন্তু আমাদের উল্টো দিকে যে একজন মেল পরিচালিত বুথ ছিল, যেখানে 4জন মেল অফিসার ছিলেন, তাদের দেখে আমার এত খারাপ লাগছিল, ইনফ্যাক্ট আমার এখনো গিলটি লাগছে যে আমি কেন অফার করলাম না, যে আমার বাড়ি থেকে লোক যখন গেল আমাদের খাবার দিতে, তখন কিন্তু আমার বাড়ির লোকই ওনাদের জন্য কিছু খাবার কিনে অবশ্যই নিয়ে গেলে হয়তো ওনাদের এত কষ্ট হতো না। আমি মনে আছে রাত্রি 11:30 বাজে, তখন ওরা স্কুলের গেটের বাইরে, ছেলেদের একটু খিদেও হয়তো আমাদের থেকে একটু ডিফারেন্টলি পায়, বেচারা মুখ টুক শুকিয়ে গেছে এবং তারা বলছেন যে ম্যাডাম দেখুন, এখনো অব্দি তো সেলফ হেল্প তো ফোনই ধরেনি, কিন্তু এখনো অব্দি সুইগিও পাচ্ছি না, কারণ ওই যে কত মিটারের মধ্যে তো কিছু ধারা জারি থাকে, তো তার মধ্যে খাবার পাওয়া, সুইগির বাইক তখন বন্ধ করে দিচ্ছে। সো ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং আমি বাড়ির সামনে ছিল বলে আমি এই অ্যাডভান্টেজটা পেয়েছি। বাট আই ওয়াজ রিয়েলি ফিলিং ব্যাড ফর আদার পিপল, যারা কিন্তু খাবার নিয়ে ভীষণ কষ্ট পেয়েছে। ডিসিতে
ইনিশিয়াল মোটামুটি সব কিছু কাজ হয়ে যাওয়ার পরে আমাদের যে বড় বাসটা অ্যালটেড হয়েছিল, 11 নম্বর বাস, এখনো মনে আছে আমার, সেখানে 4টে পোলিং পার্টি মিলে একটা বাস অ্যালট করা হয়েছিল। তো 4জন একসঙ্গে না হলে তো স্বাভাবিকভাবেই বাসে করে যাওয়া যায় না। তো আমরা সবাই মিলে একত্রিত হয়ে বাসে চেপে এরপরে আমরা ডিসিআরসির দিকে রওনা দিতে শুরু করলাম। পুরো সল্টলেকের রাস্তাতেই কেমন একদম একটা ভোট উৎসব ভাব ছিল। কিন্তু আমি এটা একদম বলতে পারি, আমরা যারা ভোট করতে যাচ্ছিলাম তাদের মোটেই উৎসব উৎসব লাগছিল না। প্রচন্ড ভয় ছিল যে ওরে বাবা, সামনে কালকে এত বড় একটা দিন আছে, এই দিনটাকে কিভাবে সুষ্ঠুভাবে, যে কাজের জন্য আমাকে ওখানে নেওয়া হচ্ছে সেই কাজটা যাতে আমি সুষ্ঠুভাবে করতে পারি। সো ভেতরে ভেতরে প্রচন্ড ভয় ছিল। আর ওয়েদার মোটামুটি ভালো ছিল এবার। দুদিনই তোমরা জানো কলকাতায় বৃষ্টি হয়েছে, সুতরাং খুব যে গরমে কষ্ট পেয়েছি সেরকমটা কিন্তু নয়। কিন্তু এই ডিসিআরসির সামনের জায়গাটায় এত ভিড় ছিল, বেরোতেই অনেক সময় লেগেছে। একটা ঘটনায় এই প্রাউড শব্দটা মোটেই ভালো শব্দ নয়, কিন্তু আমি খুব হাম্বলি এটা উচ্চারণ করছি, যে একটা ঘটনায় আই ফেল্ট ভেরি প্রাউড অফ মাইসেলফ। সেটা কি, অ্যাকচুয়ালি আমাদের বুথে 987 জন ভোটার ছিল। ছেলেরা প্লিজ শুনে হেসো না, কারণ আমি জানি তোমাদের কাছে ওটা জল ভাত, কিন্তু আমাদের কাছে খুব একটা জল ভাত নয়। তো 987 জন ভোটারের মধ্যে আমার পোল হয়েছে 953 জন। সো ইটস আ হিউজ নাম্বার। তো যখন 5:30 বাজে, 6টার সময় পোল বন্ধ হবে, তখন আমাদের বুথের বাইরে প্রায় 100 জনের লাইন আছে। তো এটা কিন্তু বেশ ডেঞ্জারাস আর কি। আমাদের একটা কিউ স্লিপ দিতে হয়, মানে যারা একদম শেষে দাঁড়িয়ে থাকেন ভোট শেষ হওয়ার ঠিক 5 মিনিট আগে, যিনি লাস্ট ব্যক্তি থাকেন তাকে যেমন 1 নম্বর টোকেনটা দিতে হয়, এবং সেখান থেকে এক মানে পেছন থেকে আর কি 1 2 3 4 করে এভাবে। তো আমরা যারা ভোট নিই তাদের কাছে যখন 1 টোকেনওয়ালা ব্যক্তি যিনি আসবেন, তখন আমরা বুঝবো যে তার পেছনে আর কিছু নেই। তো কিউ স্লিপটা দিতে হওয়াটা খুব একটা সুবিধাজনক জিনিস নয় যারা ভোট করান তাদের জন্য, কারণ সারাদিনের ভোটের পরে এখনো এত লোক ভোট বাকি। তো ইটস আ বিগ থিং কাইন্ড অফ। তো এবার আমাকে কন্ট্রোল রুম থেকে অনেকে ফোন করছিলেন, করে বললো, ম্যাডাম আপনার বুথের বাইরে তো অনেক ভিড়, এখনো পর্যন্ত প্রায় 100 খানেক লোক দাঁড়িয়ে আছে। সবাই ইংরেজিতেই কথা বলছিলেন। তো 2-3 বার ফোন করেছেন, আরো বেশি মেবি, যে এটা কি করা যায়। তো আমি বললাম যে আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, কিন্তু তারপরেও এত ভিড়, পোলিং মানে ভোটার সংখ্যাও প্রচুর, ইত্যাদি প্রভৃতি। হ্যাঁ, তখন ওনারা বলছেন যে একটু কাইন্ড অফ এজিটেশন হচ্ছে। এজিটেশন মানে লোকে প্রচন্ড বিরক্ত হচ্ছে, তারপরে যেমন হয় আর কি, হ্যাঁ, মানে মারামারি নয়, বাট ইট ওয়াজ কাইন্ড অফ এজিটেশন। তখন আমাকে 3-4 বার বলার পরে, এটা আমাকে অনেকেই হয়তো জানেন, আমি আই ডু নট লাইক টু ডিসকাস অ্যাবাউট প্রবলেমস। এটা সর্বক্ষেত্রেই আমার জীবনে আই থিঙ্ক অ্যাবাউট সলিউশনস। তো আমি তারপরে খুব হাম্বলি, কারণ যারা আমাকে ফোন করছিলেন তারা ইলেকশন কমিশনের খুব বড় পদে আছেন, তো আহ, তারা একটা বড় দায়িত্বে আছেন। তখন আমি খুব হাম্বলি বললাম যে স্যার, আমি জানি আমি অনেকবার ফোন পাচ্ছি, কিন্তু স্যার কি করা যায়, সমাধানটা কি, এটা একটু আমরা যদি ভাবি। তখন আমি বললাম তাহলে আমি একটু বাইরে যাই। তখন ওনারা ভয় পেলেন, খুব স্বাভাবিক, যদি কিছু হয়, একটু মানুষ রেগে আছেন, স্বাভাবিক তাদের জন্য, কারণ এত ঘন্টা ধরে তারা লাইনে বসে দাঁড়িয়ে আছেন। তো আমি বললাম, না না ম্যাডাম, আপনি যাবেন না। তখন আমি বললাম, না, যারা সিআরপিএফ আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমি একটু যাই, দেখি কিছু করা করা যায় কিনা। তো আমি বাইরে গেলাম, গিয়ে দেখলাম প্রায় 100 লোক দাঁড়িয়ে আছেন, তারা প্রচন্ড বিরক্ত। তো আমি যেতে যেতে স্ট্র্যাটেজি প্ল্যান করছিলাম যে গিয়ে এরকম একটা সিচুয়েশন, যেখানে কন্ট্রোল রুম থেকে আমাকে এতবার ফোন করছে যে এত লোক এজিটেশন করছে বাইরে, মানে আমাদের বুথের এগেনস্টে, যে কেন এত লেট হচ্ছে অ্যান্ড অল দ্যাট, মানে কি করা যায়। তো ভাবতে ভাবতে আমি যখন পৌঁছলাম, ঠিক 100 জনের মাঝখানে দাঁড়ালাম। তো দাঁড়িয়েই আমি প্রথমেই যেটা বললাম যে আমি এই বুথের এই প্রিজাইডিং অফিসার, এবং আমি সেই অপদার্থ প্রিজাইডিং অফিসার যার জন্য আপনাদের এত হেনস্থা হচ্ছে। তো আমি ভীষণ দুঃখিত, এবং কি করব বলুন, কি যা শাস্তি দেবেন মেনে নেব, কিন্তু কি করব, মানে এটা একটা সমস্যা হচ্ছে। তো আপনারা যদি আমাকে কোঅপারেট না করেন, তাহলে তো আমার বাঁচার উপায় নেই, কি করব বলুন। তো এটা বলার পরে অনেকটা একটুখানি ধাতস্থ ছিল, আরো অনেকটা বলেছি, সেগুলো আর এত ডিটেলসে বলছিলাম না। 2-4 জন মহিলা, স্বাভাবিক তারা ঘরটার ছেড়ে গেছেন, তারা খুব বিরক্ত হচ্ছিলেন, হ্যাঁ এতক্ষণ লাগছে ইত্যাদি প্রভৃতি। তখন আমি বললাম যে ধরুন, বললো, আবার কিছু লোক বললেন যে না, প্রিজাইডিং অফিসারের তো এটা কাজ নয়, আপনি কেন সরি বলছেন, আপনি কেন ক্ষমা চাইছেন, আপনার যারা পোলিং অফিসার্স আছেন তারাই স্লো নিশ্চয়ই কাজ করছেন। তখন আমি বললাম যে না, এরকম হয় না, কারণ
আহ, এটা যদি একটা টিম গোটা ভালো কাজ করে সেটার ক্রেডিট সবার হয়, কিন্তু একটা টিমের কোথাও যদি একটু ডিসফাংশন হয়, সো ইট বিকামস দ্য রেসপন্সিবিলিটি অফ প্রিজাইডিং অফিসার। তো দোষ আমার, আপনারা যা শাস্তি দেবেন মেনে নেবো, কি করবো বলুন। তো মহিলারা যারা একটুখানি বিরক্ত বেশি হচ্ছিলেন, তো তাদেরকে আমি খুব বুদ্ধি করে বললাম, আচ্ছা দিদি, আপনি যখন 20 বছর আগে জীবনে প্রথমবার ডাল বানিয়েছিলেন, তখন ডালটা যা স্বাদ হতো, আর এখন 20 বছর বাদে 20,000 বার ডাল বানানোর পরে যে ডাল হয়, সেটা কি একই রকম খেতে হয়? তো তখন উনি একটু থতমত খেলেন। তারপরে আমি বললাম যে একটু সময় দিন, আমাদের কয়েকটা বছর লাগবে একটু ধাতস্থ হতে। আমি শিওর আপনার সঙ্গে যদি এই বুথে আমার আবার 5 বছর বাদে দেখা হয়, তখন নিশ্চয়ই আমি আরো অনেক বেটার ভাবে কাজ করতে পারবো। তো এখানে এটা তারপরে পুরো মবটা শান্ত হয়ে গেল। সিআরপিএফরা দে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড মি, যে এত ঝামেলা হচ্ছিল আপনি গিয়ে ম্যাজিকের মতন থামিয়ে দিলেন ইত্যাদি। তো এখানে আমার টিপটা হচ্ছে সবার জন্য, যারা নতুন যান বা যারা একটু মাথা গরম করে ফেলেন তাদের জন্য। আমার মনে হয় প্রথমেই আমরা যদি নিজেদের দোষটাকে প্রথমেই বলে ফেলি, তাহলে কিন্তু মানুষ সত্যি সিম্প্যাথেটিক হয়ে যান। রাদার দেন আমি গিয়ে বিশাল মেজাজ দেখালাম, হ্যাঁ আপনারা জানেন আমরা কত কষ্ট করছি। আমরা তো কষ্ট করতে বাধ্য, কারণ আমরা তো ইলেকশন কমিশনের কাজ করতে গেছি। কিন্তু প্রথমেই যদি নিজের দোষটা বোঝা যায় যে হ্যাঁ উই আর রেসপন্সিবল ফর ইউর প্রবলেমস, আপনারা যে এতক্ষণ দাঁড়িয়ে থাকেন, তাহলে কিন্তু মব ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়। তো সেজন্যই আমি একটু আগে বলছিলাম যে আই ওয়াজ হামলি ইউজিং দিস ওয়ার্ড, আই ওয়াজ কাইন্ড অফ প্রাউড অফ মি। সারাদিনের ধকলের পর যেখানে আমার বুথ ছিল, সেই স্কুল বাড়িতে গিয়ে একদম মন ভালো হয়ে গেল। এত সুন্দর কমপ্লেক্স, সচরাচর ভোটের ডিউটি করতে গিয়ে এত হাইফাই জায়গায় ভোটের কাজ খুব একটা পড়ে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি প্রভৃতি। তো গিয়ে দেখে একটা ইনিশিয়ালি মন শান্ত হয়ে গেল আর কি। তো আমরা সবাই মিলে একটু ফ্রেশন আপ হয়ে এই যে বিরাট পরিমাণ পেপার ওয়ার্কসের কাজ শুরু হয়, সেটা কিন্তু আমরা শুরু করেছিলাম। এবং এটা আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা ওই বিকেল থেকে শুরু করে 4:30 নাগাদ বুথে পৌঁছেছি। তারপর থেকে মোটামুটি রাত্রির 11টার মধ্যে, পৌনে 11টার মধ্যে কিন্তু আমার সেই দিন আগের দিন যা যা পেপার ওয়ার্কস করে রাখা যায়, আমি আমার সহযাত্রীদের সাহায্যে আমি কিন্তু প্রায় পুরোটাই পেপার ওয়ার্কস করে মোটামুটি 12টার মধ্যে শোয়ার চেষ্টা করলাম। যদিও মাটিতে টাটিতে শুতে হয়, বুড়ি হয়েছি, কোমর ব্যথা, মাটিতে শোয়াটা এত সোজা কথা নয়, বেশ কষ্টই হয়। কিন্তু ইটস ওকে, কি করা যায়? আর ওটা তো একটা পার্ট অফ দ্য গেম। ওটা মাথাতেই থাকে যে করতেই হবে। যাই হোক, কিন্তু মোটামুটি আগের দিন এটা আমার কখনো হয়নি যে এবার ১ম হলো যে আমি 11টার মধ্যে কিন্তু মোটামুটি কাজকর্ম শেষ করে ফেলেছিলাম। তো কাজকর্ম শেষ করে ঘুম কি আর সহজে আসে? সারাক্ষণ মাথায় ঘুরছে যে পরের দিন সকালবেলা উঠতে হবে, মক পোল করতে হবে, করে 50টা মক পোল করার পরে 7টার সময় ভোট শুরু করতে হবে। তার আগে ভোটের মেশিন সিলিং করতে হবে। একটাও যাতে এদিক সেদিক ভুল হয় না। ফলে I was tensed। নতুন ভোট কর্মীদের জন্য আমার আহ কয়েকটা হালকা উপদেশ বা টিপ। প্রথম কথা হচ্ছে, এটা প্রথমেই একটা মাথায় রাখতে হবে, ইটস আ রিয়ালিটি, এই কাজটা আমাকে করতে হবে, সো আই হ্যাভ টু লার্ন দিস ওয়ার্ক। এরকম নয় যে আমি ঠিক আছে গিয়ে কর্মক্ষেত্রে ম্যানেজ করে নেব, যেটা আমাদের অনেক সময় থাকে যে ঠিক আছে গিয়ে মাঠে গিয়ে দেখা যাবে। এই কাজটা কিন্তু ভোটের কাজ, মাঠে গিয়ে ম্যানেজ করার কাজ নয়। তাই আমার প্রথম টিপ, বি সিরিয়াস টু ইট, এবং গো থ্রু দ্য ম্যানুয়ালস প্রপারলি, যেগুলো দেওয়া হয়েছে, যার ট্রেনিং ম্যানুয়ালস, ট্রেনিং গুলোতেও অনেক কিছু শেখানো হয়, সেগুলো মন দিয়ে শিখতে হবে। যে ঠিক আছে আমি লাস্টে জেনে নেব, লাস্টে ম্যানেজ করার কাজ কিন্তু এটা নয়। সো ইউ হ্যাভ টু বি সিরিয়াস। বই যেগুলো দেওয়া হয় সেগুলো তো কাজে লাগেই, কিন্তু আমি তার থেকেও আমি দুজনের কথা বলবো। প্রথমে আমি আজমল স্যারের কথা বলবো। আজমল স্যারের ভিডিও আমি প্রচন্ড দেখেছি, ভীষণ শান্ত মাথায় ভদ্রলোক বোঝান, তো আমার নিজের খুব হেল্প হয়েছে। সুতরাং আজমল স্যারের যেগুলো ভোটের ভিডিও, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো, এগুলো সত্যি সেগুলো খুব হেল্প করবে। এছাড়াও রামবাবু বলে একজন আছেন, তিনি খুব পপুলার, ফেমাস, তার ভিডিও প্রচন্ড কাজে দেয়, তো সেটাও তোমরা দেখতে পারো। সুতরাং বই পড়া এবং ভিডিও দেখা, সেগুলো তো আছেই। এগুলো ভাবে নিজেকে সত্যি অনেক দিন থেকে প্রিপেয়ার করতে হয়, আমি করেছি এবং আমি তার ফল পেয়েছি। এছাড়া আমি আর একটা যেটা লাস্ট টিপ দেবো, সেটা হচ্ছে আমরা সবাই ভাবি ভিডিওগুলো সেভ করে নেবো, যেদিন আমার ভোট হবে সেদিন আমি ভিডিওগুলো চালিয়ে চালিয়ে, ভিডিও একদিকে চালাবো, একদিকে মেশিন সিলিং এর কাজ করবো, আর একদিকে পেপার ওয়ার্কস করবো। প্রথমে বলি এভাবে হয় না। এক, ভিডিও ভেতরে দেখাটা অ্যালাউড হয় না। দুই, ভিডিও দেখে দেখে যদিও আপনি স্পিড বাড়িয়ে করেন, সেটা কিন্তু তখন ফিজিবল হয় না। তো মাই লাস্ট
সাজেশন ইজ, যেটা আপনি ভিডিও দেখে শিখছেন, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। এটা যদি একটা নোটবুক মতন করে ভোটের আগের দিন, ভোটের পরের দিন, এভাবে, বা মেশিনের সময়, মেশিন বন্ধ করার সময় কি, মেশিন খোলার সময় কি, এইগুলো যদি পুরোটা একটা পরপর নোটবুকে লিখে নেওয়া যায়, সেটা কিন্তু ভীষণ কাজের হয়। এই জায়গাটা আমি প্রশান্তর কাছ থেকে শিখেছি। প্রশান্ত একটা খুব সুন্দর নোটবুক বানিয়েছে, আমাকেও শেয়ার করেছে। তাই ভোটের দিন সকালে ভিডিও দেখে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না, সময়ও থাকে না। কিন্তু ওই কাছে যদি আপনাদের একটা নোটবুক থাকে, ওটা একবার দেখলেন, তারপরে আপনারা ভোটিং মেশিনের কাজ করলেন বা কাগজপত্রের কাজ করলেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। তাই এগুলো সামান্য কয়েকটা টিপস। আচ্ছা, জিনিসপত্র তো গুছিয়ে নিয়েই যেতে হয়, সেগুলো ভাবতে হয়, কি মেডিসিন, কি কিছু জিনিস, সেগুলো মোটামুটি সবাই জানতে পারে। কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ, যেটা আমি একটু সিরিয়াস টু ফল্ট কাইন্ড অফ আ পার্সন। আমি যাই দায়িত্ব পাই, আমি সেটা জান দিয়ে প্রথমেই শিখে ফেলার চেষ্টা করি। শেখার কোনো বিকল্প নেই। ভোটের ডিউটি যদি আপনার আসে এবং আপনি যদি সেটা ভাবেন যে হ্যাঁ আমি যেতে বাধ্য হব, তাহলে কিন্তু পড়া ছাড়া আর জ্ঞান অর্জন করা ছাড়া, সেটা ভিডিও দেখেই হোক বা বই পড়েই হোক, এটার কিন্তু কোনো বিকল্প নেই। মানে ফাঁকিবাজি করে এই কাজটা কিন্তু একেবারেই উদ্ধার পাওয়া যায় না। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। ভোট শেষ হওয়ার পরে একটা নিশ্চিন্ত, নিরুপদ্রব একটা পরিস্থিতির সৃষ্টি হয় মনে মনে, এবং তার সঙ্গে বরিশধরা মাঝে শান্তিরও বাড়ির মতন প্রচন্ড বৃষ্টি নেমেছিল এবার। তোমরা হয়তো অনেকেই জানো সেটা, যারা ভোটে ছিলে বা যারা ভোটে ছিলে না। তো ওই বৃষ্টিটা দেখে মনে হচ্ছিল উফ, পৃথিবী শান্ত হোক, ঠান্ডা হোক। যদিও মনে প্রচন্ড ভয় লাগছিল যে এই এত জিনিসপত্র নিয়ে এবার আবার সেই বিধাননগর গভর্নমেন্ট কলেজে ফিরতে হবে আরসিতে, এবং সেখানে রিসিভিং কাউন্টারে আমি যা যা কাগজ করেছি, যা যা লিখেছি, ফর্ম ফিল আপ করেছি, সঙ্গে 3টে গুরুত্বপূর্ণ যন্ত্র, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খরূপে ওরা মিলিয়ে নেবেন। তো সেটা নিয়ে প্রচন্ড একটা টেনশন সব ভোটকর্মীর থাকে। বাট তার মধ্যে বৃষ্টি ওয়াজ ফ্যান্টাস্টিক। আমার যেহেতু অনেক কিউ স্লিপে অনেক মানুষ ছিলেন, 37 কিউ স্লিপস বোধহয় আমি ডিস্ট্রিবিউট করেছিলাম। তো আমার ভোট শেষ হয়েছে 7টার সময়। ভোট শেষ হওয়ার পরে পেপার ওয়ার্ক শেষ করতে আমার মাত্র 20 মিনিট থেকে 25 মিনিট সময় লেগেছে। আই ওয়াজ অলমোস্ট ডান উইথ এভরি পেপার ওয়ার্কস আগের থেকেই। তো সেটাও একটা তোমাদের টিপস। তোমরাও যদি পরের বার ভোটে যাও এবং সেটা যদি নতুন হও তোমরা, তাহলে সেটা ভাবতে পারো যে পেপার ওয়ার্কস গুলো সারাদিন যে প্রিজাইডিং এর কাজ থাকে, সেটার মধ্যে যদি টুক করে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু ফাইনালি সেটা খুব তাড়াতাড়ি ব্যাপারটা পুরো ব্যাপারটা গোটানো কিন্তু অনেক বেশি ইজি হয়। তো যাই হোক, আমরা তো গুটিয়ে টুটিয়ে ফেললাম, কিন্তু তারপরেও দুটো কারণে আমাদের অনেক দেরি হচ্ছিল। আমাদের পাশের বুথে একটা মহিলা পরিচালিত বুথ ছিল, সেখানে 250 জন ছিল বাকি 6টার সময়। তো ওদের ভোট শেষ হয়েছে রাত্রি 9:30 না 9:45। তো তোমরা অনেকেই জানো হয়তো, একটা বড় বাসে ট্যাগিং থাকে, ইফ ইট ইজ নট সিঙ্গেল ট্যাগিং, তাহলে ওই বড় বাসে ধরো 5টা পোলিং পার্টি একসঙ্গে করে তারা আরসিতে ফেরে, রিসিভিং সেন্টারে ফেরে, যেখানে আমরা সব যন্ত্রপাতি জমা দেব। তো পুরো বাস ভর্তি না হলে তখন কিন্তু বাস ছাড়ে না। তো আমরা যখন ডিসিআরসিতে ফিরলাম, আহ, তোমাদেরকে আমি ছবি দেখাবো, তখন মোটামুটি আমার মনে হয় প্রায় 12টা বাজে। এবার সেই সময় ডিসির ছবি কি ছিল সেটা একটু আগে দেখে নাও, তারপরে বাকি গল্পটা বলছি। রাত্রির 1টা অবধি কি অবস্থা ছিল আরসি, মানে রিসিভিং সেন্টারে, সেটা তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমার মোটামুটি যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের কাজ, আমাদের গোটা টিমের কাজ এতটাই সুন্দর করে গোছানো ছিল, এবং পেপার ওয়ার্কসের কাজটা আমি সত্যি ভালো করে করার চেষ্টা করেছিলাম। তো আমরা যখন ফাইনালি কাউন্টারে পৌঁছলাম প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে, তখন আমাদের বুথের বা আমার বুথের জিনিসপত্র কালেক্ট করে এবং আমাদেরকে রিলিজ পেতে মেবি ওটা 10 মিনিটও সময় লাগেনি। তো আমার পেপার ওয়ার্কস, ইট ওয়াজ অলমোস্ট পিকচার পারফেক্ট। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তো সেটা হয়ে যাওয়ার পরে আমি বোধহয় 1:20 নাগাদ বোধহয় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই মোটামুটি স্টোরি লাইন। তো এই বিষয়ে আমি কয়েকটা কথা একটু প্রথমে একদম শেষে তোমাদেরকে বলতে চাই। আমি প্রথমেই আমার 2 কলিগের কথা বলবো এই ভিডিওতে। সেটা হচ্ছে, এক হচ্ছে অনিমেষ আর 2 হচ্ছে প্রশান্ত।
ওরা অনিমেষ এই লাস্ট 1 মাস ধরে আমাকে প্রচুর কিছু শিখিয়েছে। দিদি এটা করতে হবে, দিদি ওটা করতে হবে, এবং ও খুব সিম্পল ভাবে শেখায়, মানে যেটা কিনা শেখাটা খুব সহজ হয়। অনেকে খুব ভালো স্টুডেন্ট হলেও ভালো টিচার হতে পারে না, তো অনিমেষ কিন্তু আমার ক্ষেত্রে হি ওয়াজ আ ভেরি গুড টিচার। তো খুব সুন্দর করে আমাকে বুঝিয়েছে। সো ইট ওয়াজ কাইন্ড অফ ক্রিস্টাল ক্লিয়ার ফর মি যে হোয়াট শুড আই ডু, কিভাবে করলে ব্যাপারটা সিম্পলিফাইড হবে, যাতে টেরারাইজ না হয়, এত পেপারের চাপ ইত্যাদি। তো থ্যাঙ্কস টু অনিমেষ। এবার ভোটে যাওয়ার পরে যখন অ্যাকচুয়ালি কাগজপত্রগুলো পেলাম, তখন তোমরা অনেকেই হয়তো আমার মতন এটা এক্সপিরিয়েন্স করেছো, যে এত পেপার ওয়ার্ক দেখে একটুখানি হালকা একটু নার্ভাস ব্রেকডাউন হয়, যে এত কাগজ, বাপরে এগুলো কি করবো। বাট আই ওয়াজ ভেরি মাচ মেন্টালি প্রিপেয়ার দিস টাইম, আই ওয়াজ নট ভেরি নার্ভাস অর সামথিং লাইক দ্যাট। কিন্তু এরকম অনেক কিছু ছিল যেগুলো সামহাও আমি ইংরাজি পড়েও ইংরাজি মানে বুঝতে পারছিলাম না। হিউজ থ্যাঙ্কস টু প্রশান্ত, আমার কলিগ, ছোট ভাইয়ের মতন, এবং অনিমেষ। ওরা নিজেরা প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেছে, কিন্তু তারপরেও আমি যে ওদের দুজনকে কতবার ফোন করেছি যে এইটার ইংরেজি মানে বুঝতে পারছি না, এইটা কি করব বল, যতবার যেভাবে বলেছি, ওরা কিন্তু ফোন রিসিভ করেছে। ইটস নট ইজি। ফোন রিসিভ করেছে এবং বলেছে দিদি এটা করো, ওটা করো, এই জায়গাটা এটা তুমি লেখো, এটার মানে এটার ইংরাজি। তো আই এম সো গ্রেটফুল টু দেম। এরপরে আমি আমার 2 সেক্টর অফিসারের কথা বলতে চাই, আমি নাম বললাম না। আমি কয়েকবার ভোট করার আমার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু সেক্টর অফিসারদের ভূমিকা সম্পর্কে আমি নেগেটিভ কিছু বলতে চাই না, কিন্তু আমি খুব যে একদম কোঅপারেশন পেয়েছি তা নয়। কিন্তু আমার এবার যারা সেক্টর অফিসার ছিলেন, আমি যখন ডেকেছি আমার বুথে বেশ কিছু এত ভোটার ছিলেন বলে বেশ কিছু ঝামেলাদায়ক বলবো না, বাট ইমার্জেন্সি, যে খুব খুব তাড়া, খুব এটা করতে হবে ওটা করতে হবে, এরকম সিচুয়েশন হয়েছে। প্রত্যেকবার আমি ফোনে পেয়েছি, প্রত্যেকবার আমি যখন বলেছি যে স্যার আপনি একবার কাইন্ডলি আমার বুথে আসুন, এসে এটা দেখে যান, সেটা ওনারা দেখে গেছেন। তো আমি প্রচন্ড গ্রেটফুল আমার 2 জন সেক্টর অফিসারের কাছে। ওনাদের অনুমতি নিইনি, তাই ওনাদের নাম বলতে পারলাম না। এছাড়া আমি অবশ্যই আমার পোলিং পার্সোনালস যারা ছিলেন, আহ সঞ্জুলা, শ্রেয়সী এবং সুতপা, তারা 3জনই প্রথমবার ভোট করেছেন, কিন্তু তারা আমাকে যেভাবে সাহায্য করেছেন, যে দিদি এই ভরসাটা দেওয়া, দিদি তুমি করো, তুমি যেভাবে বলবে, যা বলবে আমরা সেটা হেল্প করে দেবো। তো আমি তাদের প্রতিও ভীষণভাবে কৃতজ্ঞ। তো সব মিলিয়ে ভোটটা এবারের মতন শেষ হয়েছে। তো আমি বলবো না যে আমার কাছে ওটা খুব একদম বেদনাদায়ক, ইস খুব খারাপ ছিল ইত্যাদি প্রভৃতি। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে ভোটের ডিউটি ইজ অলওয়েজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ইটস অ্যাবসলিউটলি স্ট্রেসফুল। তো খুবই স্ট্রেসফুল, কিন্তু ঠিক আছে। মানে মোদ্দা কথা হচ্ছে, গণতন্ত্র রক্ষা টক্ষা এত কিছু আমি বড় সড়ো বুঝি না, বাট আমি বুঝি যে আমি যেহেতু সরকারি চাকরি করি, এটা আমার জীবনে করতে হবে। তো যত ভালো করে, যত সুন্দর করে, যত অর্গানাইজড ভাবে আমি আমার কাজ করতে পারবো, ততই ভালো। তো আজকের মতন ভোটের গল্প এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হয়েছে এবং তোমাদের ভালো লাগছে। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। পরের রবিবারে আর একটা কোনো গল্প নিয়ে গেছু দিদি নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা করবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।